আমি তন্ময়। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল আমার বাবা। বাবা মারা যাওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। পরিবারের খরচ আর আমার পড়াশোনার খরচ চালানো খুবই কষ্ট হয়ে পড়ে। এবার আমাদের পরিবারের বর্ণনা দেই। আমার পরিবারে আমার মা, মেজো চাচা, মনিরুল, ছোট চাচা, শরীফুল থাকে। আমার 2 চাচাই বেকার। তারা তেমন পড়ালেখা করে নাই। আমার বাবার টাকায় তারা চলত। কিন্তু এখন বাবা মারা যাওয়ায় আমার পরিবার না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে। পরিবারের এমন খারাপ অবস্থায় আমার মা আমাদের বাঁচার চাবি হয়ে উঠেছে। আমার মা অনেক সুন্দরী। আমার মায়ের বয়স 35 বছর। আমার মায়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তার পাহাড়ের মতো উঁচু সামনের গুলা। আমার মা সেবা খুব পছন্দ করত। আমার বাবা যখন জীবিত ছিলেন প্রায় প্রতি রাতেই তাদের দেখতাম দরজার পিছনে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আমার প্রাইভেট টিচাররা বেতন চাইছে। আমি বেতন দিতে পারছি না বলে আমাকে প্রাইভেটে আসতে না করে দিয়েছে। আমি এই কথা গিয়ে মাকে বলি। মা বলে কাল টিচারের সাথে গিয়ে কথা বলবে। আমি পরের দিন মাকে টিচারের কাছে নিয়ে যাই। মা সেদিন সিল্কের নীল রঙের শাড়ি কালো রঙের হাতা কাটা ব্লাউজের সাথে পরেছিল। চুলগুলো খোলা ছিল। মার বিশাল সামনের গুলো কোনোভাবেই আটকে রাখতে পারছে না। অর্ধেক বাইরে বেরিয়ে আছে। মাকে দেখতে একদম খানদানি সেই রকম মহিলাদের মতো লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম সবাই আমার মায়ের ওই দিকে চেয়ে আছে। আমরা স্যারের বাসায় এসে পৌঁছালাম। স্যার আমার মাকে দেখে চোখ ফেরাতে পারছে না। স্যারের সাথে মায়ের পরিচয় করিয়ে দিলাম। স্যার আমাকে অন্য রুমে গিয়ে বসতে বললেন। আমি অন্য রুম থেকে স্যার আর মায়ের কথা শুনছি। মা বলল, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের কাছে কোনো টাকা নেই। তাই আপনি যদি আমাদের উপর দয়া করে আমার ছেলেকে বিনা বেতনে পড়ান তবে আমাদের অনেক উপকার হয়। স্যার বলল, দেখুন আমি কাউকেই বিনা বেতনে পড়াতে পারব না। তবে আপনি যদি চান আপনার জন্য একটি অফার আছে। মা বলল, কি অফার? স্যার বলল, আপনি দেখতে অনেক সুন্দর। আপনি যদি চান আপনার ছেলেকে আমি বিনা বেতনে পড়াতে পারি। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। মা বলল, কি কাজ করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার ছেলেকে পড়ান। ওর বাবার শেষ ইচ্ছে ছিল আমার ছেলে ডক্টর হবে। স্যার বলল, আপনার ছেলেকে আমি ডক্টর বানাব। কিন্তু আপনাকে আমার সাথে শুতে হবে। আপনি আমার কথায় রাজি হলে আমি সব করতে পারি। প্রয়োজনে আমার কাছ থেকে টাকাও নিতে পারবেন। শুধু আমাকে সুযোগ দিতে হবে। আমি স্যারের মুখে এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। ইচ্ছে করছিল স্যারকে ধরে পুলিশের হাতে তুলে দিই। কিন্তু আমার মা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা বলল, আপনার কথায় রাজি হতে আমার কোনো লজ্জা নেই। আমার ছেলে ভালোভাবে মানুষ হলেই হবে। ছেলেকে মানুষ করার জন্য আমি সব করতে রাজি আছি। এটা শুনে মনে মনে মায়ের জন্য শ্রদ্ধা জন্মাল। শুধুমাত্র মা পারে নিজেকে অন্যের হাতে ছেলের জন্য তুলে দিতে। স্যার বলল, বেশ। আজ রাত 8টায় আমার বাসায় চলে আসবেন। সারা রাত আমার সাথে থেকে সকালে টাকা নিয়ে যাবেন। মা খুশি মনে রাজি হয়ে আমাকে ডাক দিল, বলল স্যার বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেছে। আমি কিছু শুনিনি এমন ভাব করে স্যারকে ধন্যবাদ দিলাম আর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রাত 8টার জন্য অপেক্ষা করতে লাগলাম। 8টা বাজতেই দেখি মা সুন্দর করে সেজেগুজে বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। আমি জিজ্ঞেস করতেই মা বলল, এক বন্ধুবীর বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছে। আমি বললাম, কখন ফিরবে? মা বলল, আজকে নাও ফিরতে পারি। কালকে ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, বের করে খেয়ে নিস। আর তোর চাচাদের খেতে বলিস। এরপর মা চলে গেল। আমি মায়ের পিছু নিতে লাগলাম। দেখলাম মা স্যারের বাসায় ঢুকলেন। স্যারের বাসা ছিল একতলা। আমি বাইরে দাঁড়িয়ে কাচের জানলার ভেতর দিয়ে দেখছি ভিতরে কি হয়। তার আগে মা আজকে কি পরেছে তার বর্ণনা দিয়ে নেই। মা আজকেও স্লিকের শাড়ি পরেছে, সাথে হাতা কাটা ব্লাউজ, যা একদম সুন্দরী লাগছে। মা হলুদ রঙের শাড়ি আর কালো রঙের ব্লাউজ পরে আছে। স্যার মাকে এক নজরে দেখে যাচ্ছে। মা বলল, শুধু কি দেখেই পেট ভরবেন নাকি কিছু করবেন? স্যার মায়ের জন্য এক গ্লাস ওই পানি ঢেলে মাকে খেতে বললেন। মা এক গ্লাস ওই পানি এক ডোকে খেয়ে নিল। তারপর স্যার মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাত দিলেন। এই দৃশ্য দেখে আমার বাবাজি রেগে যায়। তখন আমার আর বুঝতে বাকি রইল না স্যার কেন আমাকে বিনা বেতনে পড়াতে রাজি হলেন।
তারপর মা স্যারের কথা মতো স্যারের সেবা করতে লাগলেন। আমি মায়ের এরকম অবস্থা আর দেখতে পারলাম না। পকেট থেকে ফোন বের করে মা আর স্যারের কিছু ছবি তুলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু মায়ের কথা চিন্তা করছিলাম। মা আর স্যারের যা দেখলাম সেগুলো বিশ্বাস করতে পারছিলাম না। পরের দিন মা বাসায় আসল দুপুর 2টায়। মায়ের হাঁটতে কষ্ট হচ্ছিল। মাকে দেখে অনেক ক্লান্ত লাগছে। মা স্নান সেরে আমাদের খাবার দিল। আমি খাবার খেয়ে স্যারের কাছে পড়তে গেলাম। স্যার আমাকে দেখে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, এগুলা তোর মাকে দিবি। আমি জিজ্ঞেস করলাম, এগুলা কিসের টাকা? স্যার বলল, তোর মায়ের উপর খুশি হয়ে তোদের এই টাকা দিলাম। আমি টাকা নিয়ে বাসায় চলে আসলাম। 2 দিন পর আমার মাথায় মায়ের কিভাবে স্যারের মতো সেবা করা যায় শুধু সেটা ঘুরছে। ভাবতে লাগলাম কিভাবে মাকে সেবা করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। আমি রাব্বি ভাইকে ফোন করলাম। রাব্বি ভাই এলাকার বড় নেতা। এলাকার সব কাজ তার নির্দেশেই হয়। রাব্বি ভাই বলিষ্ঠ দেহের অধিকারী, গায়ের রং শ্যামলা। তাকে দেখতে গুন্ডাদের মতো। রাব্বি ভাই আমার বাবার খুব কাছের মানুষ ছিল। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সব কাজে রাব্বি ভাই নিজে সাহায্য করত। আমার পরিবারের সাথে রাব্বি ভাই অনেক ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আমি রাব্বি ভাইয়ের সাথে অনেক ফ্রি ছিলাম। আমরা দুইজন একসাথে ক্রিকেট খেলতাম। তাকে বিকালে দেখা করতে বললাম। বিকেলে রাব্বি ভাইয়ের সাথে দেখা করলাম এবং একটা দারুণ প্ল্যান করলাম। রাব্বি ভাইকে ফোনের সব ছবিগুলো দেখিয়ে আম্মুকে ব্ল্যাকমেইল করতে বললাম। আমি রাব্বি ভাইকে পুরা প্ল্যানটা বুঝিয়ে বললাম, তুমি বিকেলে তোমার 2 জন বন্ধুকে নিয়ে আমাদের বাসায় যাবা। গিয়ে আম্মুকে ভয় দেখাবা ছবিগুলা দেখিয়ে। আর আম্মুকে জোর করবা। ঠিক সে সময় আমি মায়ের রুমে ঢুকব। তুমি তখন আম্মুকে বলবা আমার সাথে সেবা করতে। আম্মু যদি না করে তাহলে আম্মুকে ছবিগুলা নেটে ছেড়ে দেয়ার হুমকি দিবা। রাব্বি ভাই আমার প্ল্যান শুনে খুশি হলেন। আমি রাব্বি ভাইকে বললাম, এইভাবে তুমিও আমার মায়ের সেবা করতে পারবা, আমিও আমার মাকে সেবা দিতে পারব। রাব্বি ভাই বলল, তোর প্ল্যান আমার ভাল লাগেছে। কিন্তু তোর চাচারা বাসায় থাকলে? আমি বললাম, চাচ্চুরা বিকেলে বাসায় থাকে না। বিকাল 4টায় বাসা থেকে বের হয় আর রাত 8টায় বাসায় ফিরে। রাব্বি ভাই বলল, বাহ, তোর মায়ের সেবা করার জন্য এটা অনেক সময়। কালকে বিকেলে তোর বাসায় যাব। রাব্বি ভাইকে রাজি করিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন শুধু কালকে বিকেলের অপেক্ষা। পরের দিন বিকাল 4টায় রাব্বি ভাই আমাদের বাসায় আসলো। আমি মাকে আগেই বলেছি আমি খেলতে যাব। কিন্তু আমি আমাদের বাসার পিছনে দাঁড়িয়ে মায়ের রুমে উকি দিয়ে দেখছি কি হয়। রাব্বি ভাই আর তার 2 বন্ধু রাসেল এবং জাবেদ ভাই মার রুমে ঢুকে। রাব্বি ভাই মায়ের চুল ধরে বিছানা থেকে নিচে নামাল। রাব্বি ভাইয়ের এই ব্যবহারে মা রাগে গিয়ে বলল, কি বেয়াদবি করছিস রাব্বি? রাব্বি ভাই মায়ের কথা শুনে হেসে বলল, বাহিরে কাজ করে এখন নাটক হচ্ছে। তোমার কাজের ছবি আমাদের কাছে আছে। মা ভয় পেয়ে বলল, কি যাতা বলছিস? কিসের ছবি আছে তোর কাছে? রাব্বি ভাই ফোন থেকে ছবি বের করে মাকে দেখালো। মা ছবি দেখে লজ্জায় লাল হয়ে গেছে। রাব্বি ভাই বলল, আমরা এখন তোর সেবা করব। বেশি নেকামি করলে ছবি ভাইরাল করে দিব। মা প্রথমে আকুতি করলেও পরে কোনো উপায় না দেখে মা রাজি হয়ে গেল। মা আজকে পাতলা লাল রঙের শাড়ি পরেছে। কিছুক্ষণ পর দেখলাম মা এখন আয়েশ করে খাচ্ছে। 15 মিনিট পর রাব্বি ভাই নিজের স্থান পরিবর্তন করলেন। এভাবে পালা করে 3 জন 40 মিনিট আমার মাকে দিল। 40 মিনিট কাজ করার পরও কেউ ক্লান্ত হয়নি। রাব্বি ভাই নিজের ফোন বের করে আমাকে মিস কল দিল। আমি বুঝলাম এবার আমার এন্ট্রি নেয়ার সময় হয়েছে। আমার হার্ট বিট বেড়ে গিয়েছে। জীবনের প্রথম মায়ের সেবা করব। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এমন ভাব নিলাম যেন আমি কিছু জানি না। আমি রাব্বি ভাইকে নাটক করে বললাম আমার মাকে ছেড়ে দিতে। রাব্বি ভাই আর আমি একটু অভিনয় করলাম যাতে মা বুঝতে না পারে এগুলা আমার প্ল্যান ছিল। রাব্বি ভাই ছবিগুলা দেখিয়ে বলল, তোর মাকে কাজ করতে না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। আমি কোনো কথা বললাম না। আমি রুম থেকে বের হয়ে যাব ঠিক সে সময় রাব্বি ভাই আমাকে বলল, কই যাচ্ছিস? তোর মায়ের কাজ করা দেখবি না? রাব্বি ভাই আমাকে বের হতে দিল না। আমি সোফায় বসে আছি। আর তারা 3 জন আমার সামনে মাকে খেতে দিচ্ছে। মা আমার চোখের দিকে তাকাতে পারছে না লজ্জায়। মায়ের মুখে কোনো শব্দ নাই। সবশেষে আমিও মাকে সেবা করলাম। এভাবে আমরা 4 জন মিলে আমার জন্মদাত্রী মায়ের সেবা করেছি।
আজ কলেজে যাওয়ার সময় হঠাৎ আমার ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা হয়। ওর নাম ছিল রাজু। ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ওর সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ওর মা আর বাবার ডিভোর্স হয়ে গেছে 1 বছর আগে। কি কারণে ডিভোর্স হলো এটা জানতে চাইলে রাজু বলে ওর মা নাকি অন্য লোকের সাথে পালিয়ে গেছে। আমি বললাম, তোর বাবা আর বিয়ে করেনি? রাজু বলল, না, বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেনি। আমার মাথায় বুদ্ধি আসলো। আমি মনে মনে প্ল্যান করলাম মাকে রাজুর বাবাকে দিয়েই সেবা করাই। আমি রাজুর সাথে ওদের বাসায় গেলাম। আঙ্কেলের সাথে দেখা করলাম। আঙ্কেলের সাথে আগে থেকেই আমার ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমাকে ছোটবেলায় নিজের ছেলের মতোই আমাকে আদর করত। আমি আঙ্কেলের কাছে গিয়ে বসলাম। রাজু তখন হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গিয়েছিল। আমি আঙ্কেলকে মজার ছলে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি আপনার জীবন এইভাবে নষ্ট করছেন, একটা বিয়ে করে নিলেই তো পারেন। আঙ্কেল বলল, বিয়ে তো করতেই চেয়েছিলাম, কিন্তু পরে রাজুর কথা চিন্তা করে বিয়ে করিনি। আমি বললাম, আরে আঙ্কেল, তাই বলে আপনি আপনার এই সময় এইভাবে নষ্ট করবেন? কিছু যদি না মনে করেন আপনাকে একটা বুদ্ধি দেই। আমার কাছে সেইরকম একজন আছে। কিছু টাকা দেন, আমি তার সাথে আপনার সঙ্গমের ব্যবস্থা করে দিচ্ছি। আঙ্কেল রেগে গিয়ে আমাকে ধমক দেয়। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমি আপনার কষ্ট বুঝি। আপনাকে আমার বন্ধু ভেবেই এই আইডিয়াটা দিলাম। এখন আপনি ভেবে দেখেন আপনি এইভাবে আপনার সময় নষ্ট করবেন নাকি কিছু টাকার বিনিময়ে নিজেকে শান্ত করবেন। দেখলাম আঙ্কেল গভীর ভাবনায় ডুবে আছে। আমি আঙ্কেলকে বললাম, আপনি রাজুকে নিয়ে চিন্তা করবেন না। ও কোনোভাবেই জানতে পারবে না, আমি আপনাকে কথা দিলাম। আঙ্কেল বলল, তুমি যখন এত করে বলছো তখন ঠিক আছে। কত টাকা লাগবে তোমার? আমি বললাম, 15,000 টাকা দিলেই সারাদিনের জন্য আপনার। আঙ্কেল আমার কোথায় রাজি হয়ে গেল। আমি আঙ্কেলকে বললাম, তার সাথে কথা বলে আমি আপনাকে সময় আর জায়গা ফোনে জানাব। এই বলে আমি রাজুর বাসা থেকে খুশি মনে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম, আজ মাকে ভালোভাবে সেবা দেওয়ার পর এই সারপ্রাইজ দিব। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে আমি আর মা রুমে এসে দরজা লাগিয়ে দেই। মায়ের রুমে ড্রেসিং টেবিল ছিল। মা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। আমি হেসে মাকে বললাম, ও মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোমার জন্য একজন ঠিক করেছি। সারাদিন তার সেবা করবে আর আসার সময় 15,000 টাকা নিয়ে চলে আসবা। মা বলল, সাব্বাস বাবা। অনেক দিন ধরে বাইরের মানুষের সেবা করি না। আমি বললাম, রাজুকে তো চিনি, আমার বন্ধু। ওর বাবা তোমাকে দিয়ে সেবা নিতে চায়। আমি বলিনি তুমি আমার মা। আমি তার কাছে তোমাকে অন্য মহিলা বলে পরিচয় দিয়েছি। মা বলল, ভাল করেছিস বাবা। তো কখন যাব তার কাছে? আমি বললাম, এই তো সন্ধ্যায় এক হোটেল ভাড়া করে রাখুক, সেখানে সারারাত সে তোমাকে দিয়ে সেবা নিবে। আমি রাজুর বাবাকে ফোন দিয়ে জায়গা আর টাইমের কথা বলে দিলাম। রাজুর বাবা বলল, তার সাথে তার এক বন্ধুও থাকবে। আমি জবাব দিলাম, দুজন মিলে সেবা নিলে টাকা ডাবল দিতে হবে। রাজুর বাবা ঠিক আছে বলে রেখে দিল। সেদিন বিকেল বেলা মা রেডি হচ্ছে। আমি মায়ের ঘরে গেলাম। মা আমার সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আমি মাকে সিলেক্ট করে দিলাম আজ কি কি পরবে। মা আমার কথা মতো রেডি হয়ে নীল। মায়ের ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়া, চুল খোলা। আমি মাকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। ছোটকা বাসায় ছিল না আর মেজকাকে বলে গেলাম আজ এক বন্ধুর বাসায় অনুষ্ঠান আছে। আজ রাতে মা আর আমি কেউই বাড়ি আসব না। ফ্রিজে সব রান্না করা আছে, খেয়ে নিও। সন্ধ্যা 7টা বাজে আমি আর মা ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছি। ড্রাইভার বারবার লুকিং গ্লাস দিয়ে মাকে দেখছে। তাকাবে না কেন? গাড়িতে এমন একজন থাকলে রাস্তায় কি আর মন থাকে? আমি ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে মাকে বললাম, আমাদের মা ছেলের কান দেখে ড্রাইভারের মুখ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলের কাছে পৌঁছে গেলাম। মার সামনের মাঝখানে টাকা রেখে ড্রাইভারকে বললাম, টাকা মায়ের কাছ থেকে নিতে। ড্রাইভার হাত বাড়িয়ে টাকাটা নেয়ার ছলে একবার দিল। আমরা হোটেলের রুমে ঢুকলাম। রাজুর বাবা আমাদের জন্য বসে আছে। রাজুর বাবা মাকে দেখে হা হয়ে আছে। আমি বললাম, আঙ্কেল, আগে পেমেন্ট করে তারপর যা ইচ্ছা তাই করবেন। আর আপনার বন্ধু কই? রাজুর বাবা বলল, ও একটু বাথরুমে গেছে। এখন একটু রাজুর বাবার বর্ণনা দিয়ে নেই। রাজুর বাবার নাম রফিক হাসান। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। শ্যামলা বর্ণের ৪৫ বছরের এই আর্মি অফিসার এর শরীরে যে প্রচুর শক্তি আছে তাতে কোনো সন্দেহ নেই। রফিক সাহেব মাকে নাচতে বললেন।
আমি একটা গান প্লে করে দিলাম। মা গানের বিটের তালে তালে নাচা শুরু করল। ঠিক এ সময় বাথরুম থেকে বের হয়ে আসলেন রফিক সাহেবের বন্ধু। তার বন্ধুকে দেখে আমার আর মায়ের চোখ কপালে উঠে গিয়েছে। রফিক সাহেবের বন্ধু আর কেউ নয়, আমার ছোটকা। ছোটকাকে দেখে মা তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিল। ছোটকা রেগে গিয়ে আমাদের গালি দিতে লাগল। আমি ছোটকাকে বুঝাতে লাগলাম। ছোটকাকে বললাম, মা যদি এইসব না করত তাহলে আজ আমাদের পথে বসতে হতো। তোমরা তো সারাদিন ঘরে বেকার বসে থাক, কোনো কাজ করো না, তাই মা বাধ্য হয়ে এই রাস্তায় নেমেছে। কাকা দেখলাম আমার কথা শুনে চুপ হয়ে গেছে। আমি মাকে বললাম, মা তুমি তোমার কাজ চালিয়ে যাও। এদিকে রফিক সাহেবের বুঝতে বাকি রইল না যে এটা আমার মা।